আসসালামু আলাইকুম। এখন যে গল্পটি বলছি, গল্পটার নাম হচ্ছে সাতপরীর গল্প। সেই দিন ভোর 5টা হাসুর মা বিছানা ওপাশ ফিরতে দেখলো হাসু বিছানায় নেই। আর বুঝতে বাকি রইল না সে কোথায় গেছে, কেন নেই। তিনি উঠে সকালে নামাজ শেষ করে নাস্তা বানাতে গেল। তখন হাসু আগমন। হাসুর মা বলি, রাজ রাজরানী কোথা থেকে এসেছো? তুই কি ভেবেছিস আমি জানি না? তুই ফজর মিয়াদের বাগান বাড়িতে গিয়েছিস তাই না? এ তোর বাবা কি তোরা না খাওয়ায় রাখছে? ফের ফল চুরি করতে গেছিলিস, আর তোর খাওয়া দাওয়া বন্ধ বলে দিলাম। এই বলে হাসুর মা পাকের ঘরে চলে গেল। হাসু এই যা, মা তো খুব রেগে গেল। কাচুমাচু হয়ে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে বসে কুট করে হেসে ফেলল হাসু। মা, তুমি খেতে না দিলে কি হয়েছে? চুরি করা আম দিয়ে আমার দুপুর অবধি চলে যাবে। এরপর তোর বাবা চলে আসবে, খাবার না দিয়ে কোথায় আর যাবে? কড়া রোদ পড়েছে বেশ, এই ভোর দুপুরে ও মেয়েটা কোথায় যে গেল বুঝি না। কোথায় আর যাবে? আমিও কি সব ভাবছি। গাছ বাস জঙ্গল তো ওর ঘর। এখন সারাদিন কোনো মানুষের কাছে থাকবে থাকবে আজ আসুক বাসায়। বিকালে দিকে হাসুর বাবা হাত ভর্তি অনেক জিনিস নিয়ে বাড়িতে ঢুকলো। বাকি ছেলে মেয়েকে ডাকার আগে হাসুকে ডাকা শুরু করলো, কারণ বাকিরা অনেক ছোট। তারা হাসুর মতো এত উৎপল নয়, সাদা সিধে খুব। হাসুর বাবা, কই রে মা হাসু, কোথায় দেখি যা আমি কি এনেছি তোদের সবার জন্য। তোর পছন্দ সোনপাউরি এনেছি। হাসুর মা, কাকে ডাকছো তুমি? তোমার মেয়ে কি ঘরে থাকে নাকি মানুষের গাছে বাসে তার বাস? এখন তার তো তোমার খাবারের পেট ভরে না, তাই মানুষের গাছের বাগানের ফল চুরি করতে যায় সারাটা দিন বাইরে বাইরে রেগে। হাসুর বাবা হাহা করে, আমার মেয়েকে বকাশকা করবে না একদম। যার গাছের ফল আমার মেয়ে খাবে তাকে বলবে আমার কাছ থেকে ফলের মূল্য নিয়ে যেতে। হাসুর মা, লাউ দিও না, বুঝেছো? এত বড় মেয়ে এইসব সাজে না। আমার কাজে হাত বাটালে পারে তা বলবে না, উল্টো বলছো। সেদিন আমি না খালা বিচার দিয়ে গেল তোমার মেয়ে চুরি করে, আবার তাদের সাথে ঝগড়াও। কাঁঠাল গাছের দিকে তাকাতে দারোয়ান দেখলো গাছের ওপরে হাসু বেহুশ পড়ে আছে। সে আরও দুজন লোক ডেকে হাসুকে নামিয়ে বাড়ি নিয়ে আসে। অনেক ঝাড়ফুঁক করার পর তার হুঁশ আসে, তবে সে কিছু বুঝতে পারে না, শুধু তাকিয়ে আছে। তার চোখে মুখে ভয়ের ছাপ কাজ করেছে। কবিরাজ চৌধুরী সাহেবের চাচা হয়, তাকে ডেকে বলল, হাসুকে তোমরা একটু দেখে শুনে রেখো, ঘর থেকে বের হতে দিও না। ওর ওপরে খারাপ জিনের আসর পড়েছে। এত বড় মেয়ে, তার না হয় বোধ বুদ্ধি কম। তোমরা তাকে ভোর সন্ধ্যায় বের হতে দাও, আরও আগে একটা পানিতে পড়ে গেছে, এবারও যাবে বলে দিলাম আমি। এই বলে কবিরাজ চাচা চলে গেলেন। হাসুর মা হাসুকে নিয়ে বসে আছেন। এইভাবে মেয়েকে বেশ কিছুক্ষণ দেখে শুনে রেখেছে। হাসু এখন কিছুটা স্বাভাবিক জীবনযাপন করছে, মক্তবে যাওয়াও শুরু করেছে। পুনরায় তার পারেও যেন শাস্তি পাচ্ছে না হাসুর বাবা। মা মেয়েকে নিয়ে তাদের বড় চিন্তা হয়, কিভাবে
সামলাবে তাকে মেয়েটার বড় জেদি, তাকে আটকে রাখা বড় মুশকিল। এইভাবে দিন পার হতে লাগলো। একদিন সন্ধ্যায় মক্তব থেকে ফেরার পথে হঠাৎ দেখলো পুকুরের ওপারে পানিতে কি যেন চেঁচামেচি করছে। হাসু তার ভাইকে বই খাতা ধরিয়ে দিয়ে বলল, তুই দাঁড়া, আমি দেখি কি শব্দ করছে। হাসুর ভাই, যা না বুবু, আমার ভয় হচ্ছে কি তু মা বকবে। আর কবিরাজ নানা তোকে যেখানে সেখানে না যেতে বলেছে, মাও বলেছে যেন পড়া শেষে সোজা বাসায় আসি, তোকে যেন কোথাও যেতে না দিই। হাসু, তুই এত কথা কেন বলিস বলতো? যাব তো দেখি পাখির বাচ্চা পানিতে পড়ে গেছে, মারা যাবে, ওকে উঠিয়ে দে, তারপর যাব। জল ঘাটে নেবে হাসু দেখলো একটা ছোট পাখি, খুবই রঙিন, কত সুন্দর। পাখিটা পানিতে পড়ে গেছে, উঠাতে পারছে না। হাসু তাকে পানি থেকে উঠিয়ে কলা পাতায় করে বাড়ির দিকে যাচ্ছিল। হাসুর ভাই, বুবু, তুই পাখিটি কোনো গাছের ওপরে রেখে দে, সে শুকিয়ে যাবে, পরে উঠতে পারবে। হাসু, তুই চুপ থাকবি, দেখিস না পাখিটা পানি খেয়ে বেহুশ হয়ে আছে। এইভাবে রেখে গেলে কোনো বিড়াল তাকে খেয়ে নেবে, ওকে আমি বাড়ি নিয়ে যাব। হাসুর ভাই, কিন্তু মা তো বকবে, তুই জানিস না মা এইসব দেখতে পারে না। হাসু, তাহলে কি করা যায় রে? চল বাড়ির পিছনটায় ওকে রাখবো। হাসুর বাড়ির পিছনে কাঠ কয়লা দিয়ে ছোট একটা ঘর বানানো, পাখিটাকে যত্ন সহকারে রাখলো। রেখে তারা বাড়ি ফিরে এলো। রাত কিছুতে হাসুর মন বসছে না, শুধু মন চাইছে পাখিটাকে দেখে আসি। ভোরে হাসু পাখিটার কাছে গেলে দেখে পাখিটি ভিঞ্চি দিয়ে মরে পড়ে আছে, মুখে ফেনা। হাসু সেটা দেখে কেঁদে ফেলল। বেশ কিছুদিন যাবত হাসুকে খুব গম্ভীর দেখাচ্ছে, একা একা গাছের নিচে বসে থাকে আর হঠাৎ হঠাৎ হেসে ওঠে। কার সাথে কথা বলে এমন করতে করতে সে এখন প্রায় হাসতে হাসতে বেহুশ হয়ে যায়। খাবার দিলে বলে আমার পেটে ভরা। তারা আমাকে মজার মজার খাবার খেতে দেয়, তারা আমাকে সেদিন নিয়ে যাবে বলেছে। এই সব দেখে হাসুর মা জামিলার আর বুঝতে বাকি রইল না কোনো জিনের আসো, তার তো হাতে তাবিজটা আছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? জামিলা হাসুর বাবাকে সব কথা বলে। তারা আবার কবিরাজ চাচার কাছে নিয়ে যায় তাকে। তিনি সব কথা শুনে বলে, হাসুকে আগেও তাবিজটা দিয়েছিলাম, এটি সেই সমস্যা না, এটি ভালো। তবে তার চেয়ে জটিল সমস্যা, খুব শিগগিরই তার সাথে আমার বসতে হবে। কবিরাজ চাচা হাসুকে কিছু কথা জিজ্ঞাসা করে। কবিরাজ, হাসু মা, তুমি তোমার বাবা মাকে যা বলেছ তা কি সত্যি? হাসু, হ্যাঁ। কবিরাজ, তারা কারা কারা? মা দেখতে কেমন? তুমি কি তাদের দেখতে পাও? হাসু, তারা অনেক সুন্দরী, কি সুন্দর কাপড় পরে, কত মজার খাবার দেয় আমাকে, বলেছে নিয়ে গেলে অনেক খাবার দেবে। কবিরাজ, তারা কি একজনও মা? হাসু, না তো, তারা 7 জন। কবিরাজের কথা শেষে বলেন, যাও মা, তুমি খেলতে যাও। কবিরাজ, তোদের মেয়েকে পরি পেয়েছে, তারা তার রক্তে মিশে গেছে, তারা তাকে নিয়ে যেতে চায়। আমি এটা নিয়ে কিছু কিছু কাজ আছে, তা তোদেরকে আসতে বলবো। যা করতে হবে শিগগিরই করতে হবে। হাসুর বাবা মা চিন্তা পড়ে গেল। ঠিক 2 দিন পর কবিরাজ ডাক পাঠালেন। তারা সেখানে উপস্থিত হলে কবিরাজ বলেন, কবিরাজ চাচার এখানে উপস্থিত হলেন। তারা কবিরাজকে বললেন, হাসুকে পরি ধরেছে, তারা তার কোনো ক্ষতি করবে না, কিন্তু তারা তাকে নিয়ে যেতে চায়।
তারা খাবারের মাধ্যমে তার রক্তে মিশে গেছে। তাদেরকে হাসুর জীবন থেকে কখনো তাড়ানো সম্ভব নয়। হাসুকে ডাকো, আমার কিছু জানার আছে। হাসু মা, তুমি কি তাদের ডাকতে পারবে? হাসু, কাকে ডাকবো? কবিরাজ, ওই যে যারা তোমাকে হাসায়, খাবার দেয় তাদের। ও আচ্ছা। হাসু তাদের ডাকতে লাগলো। পরীরা, তোমরা আসো তো, আমাদেরকে ডাকছে। আসো না, তোমার যে আছো এটা কেউ বিশ্বাস করে না, একটু আসো। এই বলে হাসু হাসতে লাগলো, অন্যরকম হাসি। স্বাভাবিক মানুষ এইভাবে হাসে না। হাসতে হাসতে তার কথা পাল্টে গেল। এই যেন হাসু নয়, অন্য কেউ। খুব মিষ্টি একটা কণ্ঠ বলে উঠল, আমাদের কে কেন ডাকা হয়েছে? আমরা কোনো ক্ষতি করিনি। কবিরাজ, ক্ষতি না করলেও আপনারা তার শরীরের কোনো আসলে নেন আর কোনো তাকে নিয়ে যেতে চান কেন? না, আমরা তার কোনো ক্ষতি করতে আসিনি। তার কোনো ক্ষতি আমার আজ অবধি করিনি। সে আমাদের বাচ্চা। এই একদিন পানি থেকে তুলে বাঁচিয়েছে। আমাদের বাচ্চা একটি পাখির মধ্যে ঢুকেছিল আর খেলছিল। তখন হঠাৎ পানিতে পড়ে যায়, আর তখন এই মেয়ে তাকে বাঁচিয়ে আনে আর যত্ন করে রাখে, সেবা করে। সুস্থ হওয়ার পর আমাদের বাচ্চা আমাদের কাছে ফিরে আসে আর পাখিটা মারা যায়। কবিরাজ, তারপর আমরা তাকে দেখে মায়া বসে যায়, আর আমরা দেখে বুঝতে পারি তার শরীরে একটি খারাপ জিনের আসর আছে। সে আমার বাচ্চা জীবন বাঁচিয়ে যে তুলেছে, তার উপরে এমন বদ জিনের নজর। তাই ভাবলাম কিছু একটা করে মেয়েটাকে রক্ষা করতে হবে, শুকরিয়া স্বরূপ। তাই তাকে একটি আপেল খাওয়ানোর মাধ্যমে আমরা তার রক্তে মিশে যাই। আমরা 7 জন তার সাথে মিশে গেলে বদ জিনের আসরটা কেটে যায় তার উপর থেকে। কবিরাজ, তাহলে সে হাসতে হাসতে বেহুশ হয়ে যায়। এটা করা কেন করো তোমরা? আমরা যখন আমাদের আনন্দে উল্লাসিত মাতি, তখন সে তা দেখতে পেয়ে হাসতে থাকে। আমরা পায়রা ফুল হাওয়াতে তা সে নিতে পারে না, তাই এমন হয়। সে আমাদের সব কিছু শুনতে পারে। আমরা জানি এদের তার ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা তার উপকার করতে গিয়েছি। এটা আমাদের না করলেও তাকে খারাপ জিনিসটি তার ক্ষতি করত। কবিরা, তাকে নিয়ে যাওয়ার কথা ভাবছেন? চেয়েছিলাম করণ সে এখন অনেকটা আমাদের মধ্যে পড়ে, তার রক্ত আমরা মিশে গেছি। সে এইভাবে থাকতে পারবে না, তার অসুবিধা হবে। তাই তাকে আমাদের নিয়ে যেতে হবে। কবিরাজ, না, এটা আমি করতে দেব না। না করলে তার ক্ষতি হবে, এটা আপনি চান? কবিরাজ, আর কি কোনো উপায় নেই? আমরা জানি না। হঠাৎ হাসু ধপাস করে কেঁপে উঠল। পরীরা চলে গেছে। হাসু বেহুশ হয়ে পড়ে রইল। কবিরাজ কি কথা বলছে সব হাসুর বাবা মা শুনে কান্না জুড়ে দিল। মেয়েটি যদি হারিয়ে ফেলে। কবিরাজ, তোমরা হাসুকে নিয়ে বাড়ি যাও, আমি বললে আবার আসবে। চিন্তা করো না, আমি কিছু একটা করব। তারা চলে আসার পর রাত হাসুর চরম গায়ে জ্বর ওঠে। হাসুর বাবা মা তাকে ওষুধ খাওয়ায়। সারা রাতে তাকে নিয়ে বসে রইলেন। পরের দিন দুপুরে কবিরাজ আসেন তাদের বাসায় হাসুকে দেখতে। তখন তার জ্বর একটু কমেছে। জ্বর কমলে হাসুকে নিয়ে একবার এদিকে এসো, এই বলে তিনি চলে গেলেন। জ্বর কমেছে অনেকখানি। কবিরাজের কাছে গেলেন। কবিরাজ দেখলো হাসু মোটামুটি ভালো আছে। তিনি হাসুকে দিয়ে তাদের ডাক পাঠালেন। তারা হাসুর শরীরে উপস্থিত। কবিরাজ, তোমরা বলছো আমাদের উপায় কার?
করেছে। সে সেই উপকারের খাতিরে তার বাবা মা খুব বেশি আদরে মেয়ে তাদের প্রথম মেয়ে মারা যাওয়ার পর এসেছে। তাকে নিয়ে গেলে তারা বাঁচবে না। তোমাদের বুক খালি হয়নি। তোমরা কি চাও তাদের হোক? কোনো কি উপায় নেই? আছে একটি উপায়, তাকে খুব সাবধানে থাকতে হবে। সে বড় কোনো গাছের নিচে, কোনো ঝর্ণার নিচে, বড় ফুল গাছের, নদীর ধারে এই সব জায়গায় যেতে পারবে না। এই সব মেনে চলতে হবে। আর সে হাসতে হাসতে বেহুঁশ হয়ে যাবে। এইসব থাকবে, শুধু তার যাওয়াটা বন্ধ হবে। সে আমাদেরকে ফিল করতে পারবে। এসব মেনে চলতে পারলে আমরা তাকে নিতে পারবো না। এসব জায়গায় আমাদের স্থান। আপনাকে আমরা কিছু শিখিয়ে দেব, সেভাবে কাজ করতে হবে। কবিরাজ সাই দিলেন আর সে মোতাবেক কাজ করলেন। সাতপুরি যখন হাসুর শরীর থেকে বিদায় নিল, হাসু চিৎকার সাথে বেহুঁশ হয়ে গেল। আর কোনোভাবে হুঁশ আসছিল না। রাত পেরিয়ে ভোর হলো, আসছে না। তারা ভয় পেয়ে গেল। হাসুর মা কাঁদছে, বাবা কাঁদছে, সবাই ভেবেছে হাসু মারা গেছে। হাসুর হুঁশ আসার পর তারা বাবা মা আল্লাহর কাছে শুকরিয়ার আদায় করলো, মানত করলো একটি সোনার চেরাগ দেবেন মাজারে। গ্রাম অঞ্চলের কুসংস্কার রীতি, আর মেয়েকে প্রথম যে বিবাহ ঘর আসবে তারা কাছে কন্যা সৌম্য প্রদান করবেন, এক নিয়েতে, কোনো ধরা বাঁধা নিয়ম ছাড়া। সে মোতাবেক এই কাজ হলো। হাসুর বিয়ে দিয়ে দিলেন 1 সপ্তাহের মধ্যে তার বাবার গ্যারেজের এক ছেলের সাথে। হাসু বিয়ে কি জানে তার? তবে নতুন কাপড় গয়না চুড়ি দেখে সে তো পাগল বিয়ের জন্যে। সে জানে না তাকে বিয়ের পর বিদায় নিতে হবে। তার সেই হুড়ো করা হবে না, কারো কাছে ওঠা হবে না, বাবার কাজে রোজ আবদার হবে না। রীতিনীতি মেনে বিয়ে পরে তার বিদায়ের পালা। তখন সে বলল, লোকটাকে এ মা, এত কালো কুচকুচে লোক হয় নাকি আবার দেখতে ভূতের মতো? হি হি বলে ফিক করে হেসে উঠল। তাদের মধ্যে থেকে হাসুর ভাই বলে উঠল, বুবু, এটা তোমার জামাই। মাসু, হে, এটা আমার জামাই কেন হবে? কেমন লোকটা দেখ। হাসুর বাবা এসে হাসুকে জামাইয়ের হাতে তুলে দিয়ে কাঁদতে লাগলো। হাসু বুঝতে পারছে না, বাবা মা সবাই কাঁদছে কেন? আমি কি মরে গেছি নাকি? যখন বিদায়ের পালা, হাসু সব জিনিস রিক্সাতে ওঠাতে হাসু বলল, বাবা, আমি কোথায় যাচ্ছি? হাসুর বাবা, তোর বাড়িতে মা। হাসুর বাবা, এটা তো আমার বাড়ি, আমি তো এখানেই থাকি। তোমার সাথে আমার কথা ছিল একা এক নদীর তীরে বসে পানির কলকল শব্দ শুনবো। তোমার সাথে আমার কথা ছিল কোনো এক মন খারাপের রাতে আমার হাঁটবো, অনেক হাঁটবো হাতে হাত ধরে। কোনো এক ভোর বেলায় দুজনে কোনো দূর নীলিমার গন্ধবে ছুড়ো। কথা ছিল একসাথে বৃষ্টিতে ভিজবো, বিদ্যুৎ চমকালে আমি দৌড়ে পালিয়ে যাব। কথা ছিল একান্ত একটু সময় কাটাবো কোনো এক উচ্চ পাহাড়ে, যেখানে থেকে পুরো শহরটাকে দেখা দিয়াখা যাবে। আর আমরা দুজন কথায় কারাকারিতে মেতে উঠবো। না, ওই যে ওই দিকটা তুমি থাকো, আমি বলবো না এই দিকটায় আমি। তুমি আমার হাতটি ধরে বলবে, তুমি তো শুধু আমার সাথে থাকবে, আমার বুকের বা পাঁচটায়। আমি তখন ফিক করে হেসে বলবো, এমনটাই তো কথা ছিল না। না, কোথায় গেল আজ সেই সব ইচ্ছাগুলো? ঠিক আছে, শুধু মানুষটা পরিবর্তন হয়ে গেছে। ভালো লাগলে পাশে থাক।